বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা কখনো ভাবতেও পারি না যে এরকমটা হবে। ইসরায়েল আমেরিকাকে বলছে যে তেল আবিব এয়ারপোর্ট খালি করে দাও। একটা সময় এরকম ছিল যে আমেরিকান হাই কোয়ালিটি যুদ্ধ বিমান টেকনোলজি এগুলো সব বেন গুরিয়ন এয়ারপোর্টে আসতো। এখন ইসরায়েল আমেরিকানদের বলছে যে তোমাদের রিফিউলিং ট্যাঙ্কার সেগুলো এখান থেকে নিয়ে যাও। আর 28-এর মতো অলরেডি আমেরিকা নিয়ে নিয়েছে। আর বলছে যে আপনাদের সামরিক প্রযুক্তি এখান থেকে নিয়ে চলে যান, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যান। আর বাহানা কি করছে? বাহানা করছে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে সামরিক বিমানগুলো ব্যবহারের সমস্যা হচ্ছে। আসলে রিফিউলিং ট্যাঙ্কের কমার্শিয়াল লাইনের এসবের সমস্যা হয়, আসলে এগুলি সবই মিথ্যা কথা। আসলে আসল ব্যাপার হলো যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে এখন অনেক বেশি লড়াই চলছে। প্রথমে আমেরিকা বলছিল যে আমরা আমাদের যুদ্ধ বিমানগুলো এখান থেকে নিয়ে যাব, কারণ ইরান যুদ্ধ তো বন্ধ হয়ে গেছে। টেলিগ্রাফ বলছে যে ট্রাম্প মিড টার্ম ইলেকশনের পর এই যুদ্ধ আবার শুরু করবে ইরানের সাথে। এখন আমেরিকা তো এই বেন গুরিয়ন এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। এখন আসল সমস্যা হলো ইসরায়েলের। দেখুন, কালকে নেতানিয়াহু বক্তব্য দিয়েছে যে আমাদের আমেরিকার হাতিয়ারের কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের হাতিয়ার নিজেরাও তৈরি করব, আর আমেরিকা এখান থেকে চলে যায়। আর নিজেদের কোম্পানিদের বলে দিয়েছে যে আপনারা তৈরি করেন মেড ইন ইসরায়েল। তো এইসব জিনিস আমরা আগে কখনো দেখিনি। আমেরিকা আর ইসরায়েলের লড়াই এত বেশি হচ্ছে যে ইসরায়েল বলছে যে আমাদের এয়ারপোর্ট গুলো খালি করে দাও। এটা ওই এয়ারপোর্ট যেটাতে ইয়েমেন ইরান করেছে মিসাইল দিয়ে, আর আমেরিকার এয়ারক্রাফট এখানে থাকো। এখন আরেকটা কথা হলো যে দুনিয়াতে এখন আসতে যাচ্ছে হলো ক্র্যাশ, অনেক বড় সংকট। কেউ জানে না বিটকয়েনের পিছে কে আছে না আছে। এখন চায়নার যে সকল বিটকয়েন মাইনাররা আছে তারা বলছে যে বিটকয়েন ক্র্যাশ হতে যাচ্ছে। তারা বলছে যে 42,000 পর্যন্ত চলে আসতে পারে। আর এখন মার্কেটে চলছে বিটকয়েনের প্রাইস, সেটা হলো $60,000। তো তারা বলছে যে 42,000 পর্যন্ত চলে আসতে পারে বিটকয়েন। তো যারা যারা বিটকয়েন হোল্ড করে রাখছিল তারা সবাই অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। এগুলো অনেক ভয়ঙ্কর দিকে যাবে আগামী 4 সপ্তাহের মধ্যে। আর আস্তে আস্তে পুরো বিশ্ব ক্র্যাশের দিকে যাচ্ছে। এই ক্র্যাশ হওয়ার আগে দুনিয়াতে আরো অনেক কিছু ঘটে যাবে। দেখুন এখন কাতার কি করছে। কাতার এখন এইসব জিনিস কাম ডাউন করতে চেষ্টা করছে। আপনারা ইরান আমেরিকার যুদ্ধের ডিল দেখছেন না? এটার পিছনে কাতার অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। কাতার বিগত 10 দিনে 4 বার ইরান ভিজিট করেছে। কখনো তাদের প্রাইম মিনিস্টার যায়, কখনো তারা ডেলিগেশন পাঠায়, আর ওখানে গিয়ে কথাবার্তা বলে তারপর এসব জিনিস কাম ডাউন করছে। আর এসব ব্যাপার ইসরায়েল নিতে পারছে না। আর আপনারা জানেন যখন যুদ্ধ বন্ধ হয়েছিল তখন ইরানের স্টক মার্কেট উপরে গিয়েছে, আমেরিকার উপরে গিয়েছে, সাউথ কোরিয়ার উপরে গিয়েছে, এদের সবারই গিয়েছে উপরে। কিন্তু ইসরায়েলের স্টক মার্কেট ক্র্যাশ হচ্ছিল, কারণ এটা ইসরায়েলের জন্য ব্যাড নিউজ ছিল। আসলে ইসরায়েলের স্টক মার্কেটের অনেক বড় অংশ, বিশেষ করে হাতিয়ার বানানো কোম্পানিগুলো, ওনাদের স্টক গুলো ক্র্যাশ করেছে। এখন হাতিয়ার বানানো কোম্পানিগুলো, ডিফেন্স কোম্পানি, তাদের ব্যবসা কিভাবে চলে? মিসাইল উৎপাদন হতে থাকবে, হাতিয়ার চলতে থাকবে, রিপেয়ার হতে থাকবে, এসব কাজ হতে থাকবে। যুদ্ধ হলেই তো এসব কাজ হতে থাকবে। এই যে বড় বড় কোম্পানিগুলো, এরা ইচ্ছা করেই যুদ্ধ তৈরি করে, নতুন যুদ্ধ, কারণ তাদের ব্যবসা যাতে চলতে থাকে। এমনকি টাকা পয়সা দিয়েও যুদ্ধ, নতুন যুদ্ধ তৈরি করে। এখন ইসরায়েল আর আমেরিকার এই লড়াই আগে কখনো হয়নি। যদিও কেনেডির সময়কার বিষয় আলাদা, কিন্তু এখন তো পুরোই অবস্থা খারাপ। এখন ব্রিটেনের মিডিয়াগুলো বলছে যে ট্রাম্প নেতানিয়াহুকে বলছে যে একবার এই মিড টার্ম ইলেকশনটা হয়ে যাক, তারপরে আমরা আবার এই যুদ্ধ শুরু করব। এখন যদি আমরা ট্রাম্পকে দেখি তাহলে ট্রাম্প তো বলতো যে আমার মিড টার্ম ইলেকশনের কোনো প্রয়োজন নাই, কিন্তু এখন কি হয়েছে? এখন আসল পরিস্থিতি পুরোপুরি আলাদা। দেখুন, কংগ্রেস ট্রাম্পের আগে অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য অনেক বেশি সমস্যা হয়েছে। বাকি দেশগুলো গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এখন এই যে এগ্রিমেন্ট হতে যাচ্ছে সৌদি আরবে ইরানের সাথে আর জিসিসি কান্ট্রিদের সাথে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটাতে মেক শিওর করা হচ্ছে যে আগামীতে ইরান আর এসব কান্ট্রিগুলোর মধ্যে লড়াই যাতে না হয়। আর এই সকল কথা ইসরায়েল কখনো মানতে পারবে? কেন মানবে ইসরায়েল? ইসরায়েল তো 1 বাই 1 করে মিডল ইস্টের নকশা পরিবর্তন করতে চাচ্ছিল। আপনাদের মনে আছে কি আমাদ বিন ইয়াসিম কি বলেছিল? উনি বলেছিল যে ইসরায়েল এসব নকশা পরিবর্তন করবে মিডল ইস্টের। সেজন্য ইসরায়েলের দরকার আমেরিকার। তাদের প্ল্যান ছিল যে আমেরিকা আসবে, লড়াই হবে, তারপর আরব দেশগুলো যুদ্ধে অংশগ্রহণ করবে, মুসলিম কান্ট্রিগুলো যুদ্ধে অংশগ্রহণ করবে, আর আমরা এর ফাঁকে মাঝখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা এদের ব্যাক করব, এরা ইরানের সাথে লড়াই করবে, আর এই যুদ্ধ পুরো মিডল ইস্টে ছড়িয়ে যাবে। তারপর তারা তুর্কির সাথে লড়াই করবে, তারপর লেবাননের জায়গা দখল করে নিব আমরা, এরপর সিরিয়াকে দখল করব, এরপর ইরাক, তারপর আর এদিকে তারা লড়াই করতে থাকবে। এটা ছিল গ্রেট প্ল্যান। তো এইসব প্ল্যান তো এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। তো এখন কি হচ্ছে? এখন ইরান $12 বিলিয়ন পাচ্ছে, ইরান সবকিছু পাচ্ছে। এখন এরা সবাই নিজেদের মধ্যে ডিল করছে। এখন ইরানে ফার্দার যে কোনো ডেভেলপমেন্ট হোক, ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় রোল প্লে করা হয়েছে। আর এদিকে ট্রাম্প রাগান্বিত এই কারণে যে আমরা যুদ্ধে নেটো থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা সাহায্য করেনি। ইউরোপ থেকে সাহায্য চেয়েছিলাম, তারাও আমাদের সাহায্য করেনি। ও বলছে যে এরা আমাদের
আমাদের এত বেশি ক্ষতি করেছে। আসলে ট্রাম্পের প্ল্যানই এটা ছিল, কোনোভাবে ইউরোপকে টেনে আনা যায় এই যুদ্ধে। আপনারা জানেন যে যদি ইউরোপ এই যুদ্ধে অংশগ্রহণ করতো তাহলে রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধে জড়িয়ে যেত। আর ইউরোপ এই কথাটা খুব ভালোভাবে জানতো যে আমরা যদি ইরানের সাথে যুদ্ধে যাই তাহলে ইরান আমাদের খুব খারাপ ভাবে মারবে, তার উপর গ্যাসও পাবো না আমরা, আর পরিস্থিতিও খারাপ। আপনারা দেখেছেন যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার রিজাইন করে দিয়েছে। তারা এটা ভাবছিল যে যদি লড়াই হয়ে যায় তাহলে আমাদের কাছে তো অস্ত্র শেষ হয়ে যাবে। আর আমেরিকা এবং ইসরায়েল ইউরোপকে এভাবে ভয় দেখাচ্ছিল যে ইউক্রেনের পরে পরবর্তী নাম্বার হলো তোমাদের উপরে অ্যাটাক করবে তারা। তো যদি ইউক্রেনের পরে পরবর্তী নাম্বার ইউরোপের হয় তাহলে একটা কথা তো নিশ্চিত যে ইউরোপের উপরে যদি হামলা হয় তাহলে তাদের তো অস্ত্র শেষ হয়ে যাবে। প্রথমেই তারা ইউক্রেন যুদ্ধে এত অস্ত্র নষ্ট করেছে যে এখন তারা আমেরিকার অবস্থা দেখছে। দেখুন আমেরিকা তো নিজে লড়াই করতে পারলো না, তারা ডাকছে ইউরোপকে। ইসরায়েলও লড়াই করতে পারলো না, এদের সাথে কেউ আসে নাই যুদ্ধ করতে। এটা এমন একটা যুদ্ধ এটা আপনারা জানেন যে জিততে পারবেন না, 10% সম্ভাবনা নাই যে এটা জিতার এই যুদ্ধ। আপনি এই যুদ্ধ কেন লড়াই করবেন তাহলে? আর দেখুন এই যে বারবার জিনিসগুলা যে লিক হচ্ছে এর পিছনে ট্রাম্প নিজে। যে আমি নেতানিয়াহুকে কল দিয়েছি, মা বাবার নাম তুলে গালি দিয়েছি, নেতানিয়াহুকে মায়ের নাম তুলে গালি দিয়েছি, আর বলেছি যে তুমি পাগল, তোমাকে ইহুদি ঘৃণা করে তোমাকে। তো এইসব জিনিস লিক কিভাবে হচ্ছে? ইসরায়েল তো কখনো এগুলো লিক করবে না। ফোনে যখন কথা হচ্ছিল নেতানিয়াহুর সাথে তখন ট্রাম্প নিজে বলছিল যে আরো 2 জন ইহুদি আমাদের কথা শুনছে, তারাও কলে আছে আমাদের সাথে। তো এইসব জিনিস লিক কারা করছে? ট্রাম্প নিজেই, কারণ সে বিশ্বকে জানাতে চাচ্ছে যে আমি ইসরায়েলের বিপক্ষে। আপনারা জানেন মিড টার্ম ইলেকশনে একটা ট্রেন্ড চলে আসছে, সেটা হলো অ্যান্টি ইসরায়েলের বিপক্ষে। তো ট্রাম্প জানে যে আমাদের ভোট ব্যাংক অনেক বেশি ক্ষতিগ্রস্ত, সে মিডিয়াকে ম্যানেজ করার জন্য এসব করছে। যদি ট্রাম্প মিড টার্ম ইলেকশন পর্যন্ত কোনো যুদ্ধ না লড়াই করে তারপরেও এই ইলেকশন অনেক ভারী হবে ট্রাম্পের জন্য। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইরানকে মার্কেটে আনার জন্য এটার বড় কারণ হলো ইলেকশনে যাতে ট্রাম্পের অনেক উপকার হয়। যদি এমনটা হয় যে মিড টার্ম ইলেকশনের মধ্যে ট্রাম্পকে সরিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে? মানে ট্রাম্পকে ওখান থেকে সরিয়ে দেওয়া হবে আর হাউস অফ মেজরিটি হয়ে যায়, আর ইসরায়েল বলবে তুমি চলে যাও এখন। কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, ইসরায়েল যদি ওকে সরিয়ে দেয় তাহলে ওর পরিবর্তে যাকে আনা হবে তার সাথে কমিটমেন্ট হবে যে তুমি আবার নতুন করে ইরান যুদ্ধ শুরু করবে। কারণ এটা ওই ট্রাম্প ছিল যে ইলেকশনের আগে বলতো যে আমরা কখনোই ইরান যুদ্ধে অংশগ্রহণ করব না। তো এখন আপনারা চিন্তা করেন ট্রাম্প ওই যুদ্ধে অংশগ্রহণ করছে যে যুদ্ধে আজ পর্যন্ত আমেরিকান কোন সদর অংশগ্রহণ করেনি। তো ট্রাম্পের এত বেশি বেজ্জতি হয়েছে যে এসব কারণে মনে হয় না দুনিয়াতে আর কারো এত বেজ্জতি সহ্য করতে হয়েছে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।